কিছু মানুষ থাকে যারা ছোটবেলা থেকেই ভয়ের সাথেই তাদের একটা বোঝাপড়া থাকে। ভয় সহজে তাদের দমাতে পারে না, কিন্তু তাদের যদি ভয় একবার পেয়ে বসে তবে সেটা হয় ভয়াবহ রকমের। তেমনি একজন লোক হলেন রাশেদ, পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। আসসালামু আলাইকুম রাতুল ভাই ও প্রিয় লিসনার, আমি মোহাম্মদ তানভীর প্রধান। বেশ কিছু সপ্তাহ পরেই একটা অদ্ভুত সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, তাই কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ঘটনায়। রাশেদ এই পেশায় আসার আগে অ্যাম্বুলেন্স চালকের সহকারী হিসেবে কাজ করেছেন প্রায় 3 বছর। তার কথা মতো এই জগতে অনেক কিছুই তার চেনা। কত বিচিত্র পরিবার, কত রোগী, কত লাশ তিনি জীবনে দেখেছেন, তার সঠিক কোনো হিসেব নেই তার কাছে। তিনি নিজে যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে এই পেশায় আসলেন, তিনি তখন 25 বছরের যুবক। এই পেশার সাথে এতগুলো বছরের পূর্ব অভিজ্ঞতার কারণে তাকে নতুন করে আর ভাবতে হয়নি, বরং তিনি এখানে আরও গভীর হয়ে জড়িয়ে পড়েছিলেন। ঘটনার আগের দিন বাসাতেই ছিলেন তিনি। এমন সময় তার কাছে একটা ফোন আসলো। মহল্লার পরিচিত এক বড় ভাই কল দিয়েছেন। তাকে জরুরিভাবে গলির মোড়ের চায়ের দোকানে দেখা করতে বললেন। রাশেদ যখন দেখা করতে গেলেন তখন প্রায় বিকেল শেষ হয়ে গেছে। মহল্লার সেই বড় ভাই তাকে বললেন, রাশেদ, তুমি তো কাছের ছোট ভাই, তাই তোমাকেই ডাকলাম। আমার একজন পরিচিত লোক আছে, বছর 20 একটা ছেলে মারা গেছে। আসলে মারা গেছে বলতে সুইসাইড করেছে। ওরা বেশ সম্ভ্রান্ত পরিবারের লোকজন, তাই তারা চাচ্ছে না ব্যাপারটা খুব বেশি জানাজানি হোক। লাশটা নিয়ে একটু গ্রামে দাফন করতে চাচ্ছে তারা, যাতে কোনো পুলিশি ঝামেলা না হয়। তাই তারা আমাকে জানালো একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিতে। যেহেতু তুমি আমার কাছের লোক, তাই তোমাকেই বললাম যদি লাশটা একটু রংপুরে পৌঁছে দিতে। রাশেদ একটু চিন্তায় পড়ে গেল এবং ভাবলো, যেহেতু খুব কাছের বড় ভাই, কিভাবে না করি। কি যেন একটা ভেবে রাশেদ বললেন, ঠিক আছে ভাই, আমি নিয়ে যাব আর পৌঁছে দেব, কিন্তু কখন রওনা দেব? লোকটি তখন জানালো তারা চাচ্ছে লাশটি এই রাতেই নিয়ে রওনা দিতে, যাতে আশেপাশের কেউ বুঝতে না পারে। যদি বোঝে তাহলে তাদের মান সম্মানের ব্যাপার হবে। রাশেদ ঠিকানা নিয়ে সেখান থেকে চলে আসলো, কারণ ঢাকা থেকে এতটা পথ যাবে, এই মুহূর্তেই তার একটা প্রস্তুতির ব্যাপার আছে। সে রাস্তায় হাঁটতে হাঁটতে তার সহকারী ছেলেটাকে একটা কল দিল, কিন্তু রাশেদ নিজেই তাকে 2 দিনের জন্য ছুটি দিয়েছিলেন। তবুও কল দিল। এত দূরের পথ গেলে তো ভালোই হয়, কিন্তু সহকারী ছেলেটা জানালো কাল তার কাকার বিয়ে, এজন্য সে তার জন্য না গেলেই ভালো হয়। বারবার অনুরোধ করতে থাকে তিনি। ওই ছেলেই অনুরোধ করতে থাকে যেন সে এবার না যেতে হয়। কি আর করার, বাধ্য হয়েই রাশেদ তখন একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বাসায় গিয়ে সব কাজ শেষ করে রাশেদ তার গাড়ির সব কিছু মোটামুটি চেক করে রাত 8টার দিকে ভাইয়ের দেওয়ার ঠিকানা অনুযায়ী সেই বাসার নিচে যান। দারোয়ান গেট খুলে দিতেই তিনি অ্যাম্বুলেন্স নিয়ে যান এবং গ্যারেজের ভেতর প্রবেশ করালেন। এই বাসায় যে কেউ একজন আত্মহত্যা করেছে তা মনেই হলো না, কারণ এত বছরের অভিজ্ঞতা সে জানে ঢাকায় কেউ মারা গেলে তাকে গ্যারেজে কাফন পরিয়ে খাটিয়াতে রাখা হয়, কিন্তু এখানে সব কিছু স্বাভাবিক। এখানে কোনো কিছুই তার স্বাভাবিক মনে হচ্ছে না। যেমন স্বাভাবিকভাবে কেউ মারা গেলে গ্যারেজে রাখা হয়, কিন্তু এখানে সেই লাশটিকে গ্যারেজে রাখা হয়নি। রাশেদ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতেই মহল্লার বড় ভাই তার দিকে এগিয়ে আসেন। তারপর রাশেদকে নিয়ে ওপরে উঠে গেলেন। 4 তলায় উঠে একটা দরজায় কলিং বেল চাপতেই একজন মধ্যবয়সী মহিলা দরজা খুলে দিলেন। রাশেদ খেয়াল করে দেখল ডাইনিং রুমের মেঝেতেই লাল বড় ফুলের প্রিন্টের বিছানার চাদরে ঢাকা সেই লাশটি পড়ে আছে। বাসাভর্তি তখন লোকজন, বাসাভর্তি বেশ ভালোই মানুষজন জড়ো হয়েছে। সবার চেহারা মলিন, মনে হলো সারাদিনের চিন্তা আর কান্নাকাটিতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। রাশেদকে দেখে মারা যাওয়া সেই ছেলের বড় ভাই এগিয়ে আসলেন। তারপর তার সাথে কথা বলে লাশ নিচে নেওয়ার কথা বললেন। রাশেদ বলল, লাশটা এত দূরে নিয়ে যাব, আপনার একটা কফিনের ব্যবস্থা করেননি? এইভাবে এতটা পথ যাব কি করে? ছেলেটি জানালো, আসলে আমরা কেউ চাচ্ছি না এই বিষয়টা কোনোভাবে জানাজানি হোক। এমনকি বিল্ডিংয়ের অনেক লোকও জানে না যে আমাদের বাসায় কি হয়েছে।
তাই তো আপনার মতো একজন পরিচিত লোককেই আমরা খুঁজে নিলাম, আর এই জন্য আমরা কফিন বা কোনো খাটিয়ার ব্যবস্থা করিনি। যাই হোক, লাশটাকে আমরা এভাবেই গাড়িতে নিতে চাচ্ছি। এবার বাসার আরও দুজন ছেলে মানুষ সহকারে লাশটাকে হাতের উপরে তোলা হলো। রাশেদের হাত লাগলো রাশেদের হাত লাগলো লাশটা নিয়ে যেতে, কিন্তু লাশটা হাতে তুলতেই মেইন দরজা পার করতেই রাশেদের মনে হলেও জীবনেও লাশ যে হাতে কাঁধে তুলেছে, আচ্ছা আচ্ছা জীবনে এত লাশ সে হাতে বা কাঁধে তুলেছে কিন্তু ধরে আছে, আর যেন মনে হচ্ছে কেউ ধরেইনি সেই লাশটা। এদিকে লাশের ঠান্ডা শরীরের হাতের স্পর্শ যেন শরীরের ভেতরে একটা হিমশীতল ভাব এনে দিল। কর্মজীবনে এই প্রথম একটা লাশ নিয়ে যেতে তার শরীরের মাঝে কেমন যেন একটা ভয়ের শিহরণ বয়ে গেল। অনেক কষ্টে লাশটা নিয়ে নিচে আসলো। তখন রাশেদ অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে স্ট্রেচারটা বের করলো। লাশটি স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে রাশেদ দরজাটা বন্ধ করে দিল, এবং তখনই সেই লাল চাদরটা দিয়ে লাশটি ঢাকা ছিল। তখনও রাশেদ মহল্লার সেই বড় ভাইয়ের সাথে বাসার গেটের বাইরে চা খেতে আসলো। তখন দেখলো গেটের বাইরে আরও দুটো গাড়ি দাঁড়ানো, আর সেই গাড়ির দুটো ড্রাইভার সেখানে দাঁড়িয়ে কথা বলছে। মহল্লার বড় ভাই জানালো এই দুটো গাড়িও যাবে লাশের গাড়ির সাথে। সেই ড্রাইভারদের সাথে পরিচয় হয়ে নিয়ে চারজন মিলে চা খেতে গেল। চা খাবার এক ফাঁকে সেই বড় ভাই রাশেদকে একটু দূরে ডেকে নিয়ে অবাক করা একটা কথা বলল। ভাই, একটা কথা খেয়াল করেছেন? লাশটা যখন মেঝে থেকে তুলে নিয়ে সিঁড়িতে আসলাম তখন মনে হলো অনেক ভারী এবং ঠান্ডা একটা বস্তু হাত দিয়ে ধরেছে। তাও আবার একা। এত বেশি ওজনের লাশ আমি কখনো তুলিনি। আপনারা যে আমার সাথে ধরেছেন আমি বুঝতেই পারছিলাম না। মহল্লার সেই বড় ভাই কিছুটা চিন্তিত মুখে বলল, আসলে রাশেদ ভাই, আমিও ঠিক এই ব্যাপারটা খেয়াল করেছি, কিন্তু এত বেশি ওজন হাতের উপরে পড়েছিল আমার মনে হচ্ছিল এই বুঝে ছেড়ে দেয়, কিন্তু লাশ তো, তাই কিছু একটা সমস্যা থাকে। আর আপনি তো এই জগতেরই লোক, তাই আমার থেকে এই বিষয়ে আপনারই ভালো জানার কথা। এর মাঝে বাসার দারোয়ান এসে জানালো বাসার সবাই রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে বাসার নিচে অপেক্ষা করছে। অন্য দুজন ড্রাইভার সহ সবাই চা খাওয়া শেষ করে ছুটল বাসার দিকে। তারা যখন গেটের কাছে পৌঁছলো তখন দেখলো লাশের পরিবারের সবাই এবং আত্মীয় যারা গ্রামে যাবে তারা যে যার মতো গাড়িতে উঠে পড়েছে। রাশেদের সাথে অ্যাম্বুলেন্সে যাওয়ার মতো আর কেউ বাকি নেই। রাশেদ তাদের আচরণে খানিকটা অবাক হলো। এত বড় একটা পরিবার, এত কাছের মানুষ চারপাশে, কিন্তু আজ একটা লাশের সাথে যাওয়ার মতো মানুষ নেই। রাশেদকে বলা হলো গাড়ি আগে পরে যেমনই হোক না কেন গাড়ি নিয়ে এসে যেন রংপুর মেডিকেলের মোড়ে দাঁড়াইছে। তো রাত 9টার দিকে সব কাজ শেষ করে তারা রওনা দিল। দুটো গাড়ির একটি সামনে, মাঝখানে রাশেদের গাড়ি, আর তার পেছনে আরেকটা গাড়ি। গাড়ি যখন গাবতলী থেকে সাভার রোডে যাচ্ছে ঠিক তখন রাতে থাকা জ্যামের কারণে গাড়িগুলো অনেকটা আগু পিছু হয়ে গেছে। ফলে একটা সময় অন্য গাড়িগুলোর সামনে চলে যায়। গাড়ি যখন বাইপাইলের মোড় পার হয়ে হাইওয়েতে নামলো তখন প্রায় রাত 12টা। রাশেদ লাশের সাথে একা। অ্যাম্বুলেন্সের রিয়ার ভিউ মিররে তখন লাশটা দেখল সে। যেমন রেখেছিল ঠিক তেমনই আছে, শুধু চাদরটা একটু সরে গেছে। আজকের হাইওয়েটা কেমন যেন একটু বেশি শুনশান মনে হচ্ছে। নিস্তব্ধ লাগছে রাশেদের কাছে। আকাশে একটা গোল চাঁদ আছে বটে, কিন্তু কিছু সময় পরপর যেন সেটাকে কালো মেঘে ঢেকে ফেলছে। শুধু হুসহুস শব্দ করে পাশ থেকে আসা গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। হাইওয়েতে রাতে একা গাড়িতে লাশ নিয়ে যেতে বাইপাইলের পর থেকেই অ্যাম্বুলেন্সের সাইরেনটা অন করে দিয়েছিল রাশেদ। কিন্তু কয়েক মিনিট 20 চলার পরে হঠাৎ করে গাড়ির সাইরেনটা বার দুয়েক কেমন যেন একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। কয়েকবার সুইচ চেপেও সেটাকে আর অন করা গেল না। এমন তো কখনো হয় না। সাইরেন ছেড়ে গেল নাকি স্পিকার কেটে গেল, এটা দেখার জন্য গাড়ির এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে রাস্তার পাশে গাড়িটাকে দাঁড় করালো রাশেদ। গাড়ি থেকে নামার পরে এসে দেখলো চারপাশটা আজকে যেন একটু বেশি অন্ধকার লাগছে। জ্যোৎস্নাটাকে ঢেকে দিয়েছে বিশাল একটা বড় কালো মেঘ। চারপাশে একটা দমকা বাতাস ভেসে আসছে কোথা থেকে। হাইওয়ের পাশে থাকা গাছগুলোর পাতা যেমন কেমন যেন সরসর শব্দ করছে সেই বাতাসে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দরজা করে দাঁড়িয়ে দেখলো, কিন্তু কিছু বোঝা যাচ্ছিল না। সব কিছু যেন স্বাভাবিক আছে।
দুইবার হাত হাত দিয়ে সেটাকে বাড়িয়ে দিল। এরপর গাড়িতে এসে আচ্ছা সেই সুইচটা অন করে কয়েকবার সাইরেনের সুইচ চাপ দিল, কিন্তু কোনো কাজ হলো না। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাইরেনটা একা একাই বেজে উঠল। বেশ অবাক হলো রাশেদ। এত কিছু করেও যখন কিছু হলো না, আবার একা একাই নিজে থেকে বেজে উঠল। রাশেদ চেক করার জন্য সুইচটা অফ করলো। না, এবার সব কিছু ঠিকঠাক আছে, আগের মতো। তারের কোনো লুজ কানেকশন ভেবে ব্যাপারটাতে তেমন পাত্তা দিল না। সাইরেন অফ করা আছে। আকাশের মেঘ কেটে গিয়ে তখন চাঁদের দেখা মিলেছে। বাইরে সে সাথে দমকা বাতাসটাও এখন একটু কমে গেছে। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার, গাড়িতে থাকা রেডিওটা একাই যেন অন হয়ে গেল। এটা তো সম্ভব না। অন হয়ে মনে হচ্ছে যেন ফ্রিকোয়েন্সি পাচ্ছে না ঠিকমতো, কেমন যেন একটা শব্দ করছে, সাথে সাথে আবার অফ হয়ে গেল। চারপাশে নিস্তব্ধ, মানে রেডিও যে অন করা হয়েছিল তার কোনো লক্ষণ নেই। কিছু সময় পর রেডিও একা একা আবার অফ হয়ে গেল, আবার অন হয়ে গেল। একা একা চ্যানেলগুলো পাল্টে যাচ্ছিল। অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছিল রেডিও থেকে। রাশেদ হাত বাড়িয়ে টাচ স্ক্রিনে চাপতে লাগলো। কোনো কাজ হলো না। রেডিও কাজ করছে তার নিজস্ব নিয়মে। ঠিক সেই সময়ে বাম পাশে থাকা অ্যাম্বুলেন্সের রিয়ার ভিউ মিররে চোখ পড়ল রাশেদের। আর এক মুহূর্তের মাঝে মনে হলো যেন একটা কালো ছায়া সরে গেল সেখান থেকে। চোখের পলক পড়তে না পড়তেই যেন অন্ধকারে মিশে গেল। ভয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল তার শিরদাঁড়া দিয়ে। এই নির্জন রাস্তা, একা গাড়িতে একটা লাশের সাথে। রাশেদ তবুও ভয়কে তেমন একটা পাত্তা দিল না। সে নিজের চোখের ভুল ভেবে সেটাকে কাটিয়ে দিল। সে তার ভয়কে পাত্তা না দিয়ে গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দিল। আকাশটা তখন আরো বেশি মেঘাচ্ছন্ন লাগছে। চারপাশে যেন আজ অজানা শ্বাসরুদ্ধকর পরিবেশ। হঠাৎ অ্যাম্বুলেন্সের মাঝখান থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে থাকলো তার কানে, যেন কিছু একটা ফিসফিস করে বলছে কোনো একটা কথা, যা ভালো করে বোঝার আগেই বাতাসে মিলিয়ে যায়। তার একটু পরে তার শরীর ছুঁয়ে যায় হিমশীতল একটা ঠান্ডা বাতাস, যেটি তার স্পর্শ করে গেল তার শরীর। এবার বেশ ভয় করতে লাগলো রাশেদের। তার হাত কাঁপতে শুরু করেছে। গাড়ির গিয়ার পাল্টাতে গিয়ে বারবার ভুল করছিল সে। রাশেদ খেয়াল করলো রাস্তার দুপাশে যে বড় বড় গাছগুলো ছিল, সেই গাছের ছায়াগুলো যেন আরো বেশি বড় হয়ে উঠেছে। সেই ছায়াগুলো যেন মনে হয় রাস্তাটাকে পুরো গিলে ফেলেছে। পুরো রাস্তাটাকে আরও যেন অন্য পুরো রাস্তাটাকে আর তার গাড়িটা যেন ঢুকে যাচ্ছে সেই গহীন অন্ধকারে। গাছের ছায়ার দিকে তাকাতেই সে দেখলো যেন আরও ঘন কালো অন্ধকারে যেন গাড়িটা তার ওপর দিয়ে পার হয়ে যাচ্ছে সামনের অন্ধকারের মধ্যে। রাশেদের মনে হলো অ্যাম্বুলেন্সের মাঝে থাকা লাশটা যেন একটু একটু নড়ে উঠল হঠাৎ। যদিও সে জানে এটা কোনো সম্ভব নয়, কিন্তু তার অনুভূতি তখন বলছিল ভিন্ন কিছু। আজ হয়তো তার সাথে খারাপ কিছু হতে চলেছে। আর একটু সামনে এগিয়ে যেতেই হাইওয়ের দুপাশে গাছের সারি শেষ হয়ে গেল। তখন পাশে একটা বড় পুকুর, অন্য পাশে ফসলের জমির দেখা মিলল। ঠিক তখনই রাশেদ খেয়াল করলো রাস্তার উপরে তার গাড়ি থেকে কিছুটা দূরে একটা জমাট বাঁধা কালো অন্ধকার। গাড়ির হেডলাইটের আলোয় যেন সেই অন্ধকারটা আলোকিতই করতে পারছে না। আরও কাছে এগোতেই মনে হলো সেই জমাট বাঁধা কালো অন্ধকার যেন একটা মানুষের অবয়বের মতো লাগছে। রাশেদ গাড়িটা থামাতে পারল না। সেই জমাট বাঁধা অবয়বের ওপর দিয়ে এই গাড়িটা চালিয়ে দিল। আর গাড়ির ধাক্কায় সেই অন্ধকারের যেন কিছুই হলো না। গাড়িটা যেন অন্ধকার ফুরিয়ে বেরিয়ে গেল সামনে। ঠিক তখন এই চলন্ত গাড়ির পেছনের দরজা থেকে ভেসে আসতে লাগলো ঠক ঠক ঠক। গাড়ির মিটারে তখন ঘন্টায় 70 কিলোমিটার ওপরে গতি দেখাচ্ছে, কিন্তু এত বেশি স্পিডে চলা একটা গাড়ির পিছনের দরজায় কে নক করতে পারে? ভয়ে যেন শরীরটা ঠান্ডা হয়ে গেল রাশেদের। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে সেই সাথে ঠকঠকের আওয়াজ বাড়তেই লাগলো। সেই সাথে রাশেদ বাধ্য হয়ে গাড়ির গতি কিছুটা কমিয়ে দিল, আর সাথে সাথেই যেন নক করার শব্দটা মিলিয়ে গেল। একটু সামনে যেতেই গাড়িটা থামিয়ে দিল রাশেদ। রাস্তার পাশে দাঁড় করিয়ে বোতলটা হাতে নিয়ে নামলো এবং চোখে মুখে কিছুটা পানি দেওয়ার পর স্বস্তি বোধ করলো। সব কিছু একটা মনের ভুল ভেবে সে উড়িয়ে দিল। প্রিয় লিসেনার, যেহেতু ঘড়ির কাঁটাতে আমাদেরকে বলে দিচ্ছি এই মুহূর্তে আমাদের বিদায় নিতে হবে, এবং ঘটনার বাকি যে অংশটি রয়েছে আমি যতটুকু আপনাদেরকে পড়ে শুনিয়েছি তার চেয়েও
কিছুটা বড় অংশ রয়েছে। আমরা নেক্সট এপিসোডে পুরো ঘটনাটি আবারও আপনাদেরকে প্রথম থেকে পড়ে শোনাবো। তো সে পর্যন্ত যারা ভূতবেলার সাথে ছিলেন প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা নিয়ে প্রতি বৃহস্পতিবার ফিরে আসি এবং আপনাদের ভালোবাসা নিয়ে ফিরতে চাই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন,